যে মেয়েকে নিয়ে রেপের ষড়যন্ত্র করেছিলাম সে আর কেউ নয়, আমাদের হিয়া। শুধুমাত্র এই রুহির কথা শুনে আমি এমন একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশ্বাস করো, আমি করতে চাইনি, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাকে করতে হয়েছে। কিন্তু ভাগ্যক্রমে সেদিন হিয়া বেঁচে যায়। ঠিক সময়ে তুমি উপস্থিত হয়েছিলে সেদিন। আমাদের বিয়ের পর থেকে হিয়ার সাথে যত অঘটন ঘটেছে সব দায়ভার আমার আর রুহির। এরপর তোমার আর হিয়ার বিয়ে হলো, হিংসায় জ্বলতে থাকলাম আমরা। তবে এর ভালো দিক হলো, তোমাদের বিয়ের সাথে সাথে শুরু হলো আমার আর রুহির মধ্যে ঝামেলা। বলতে লজ্জা লাগছে, তবুও বলছি। রুহি আর আমার মাঝের সম্পর্কটা খুবই নাটক। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিন রুহিকে স্পর্শ করিনি। বলতে পারো, স্পর্শ করার জন্যই দিনের পর দিন হিয়াকে ছোট করেছি। পুরুষের মন তো নারী দেহের বড় লোভ। আমিও লোভ সামলাতে পারিনি। তোমাদের বিয়ের পরে হিয়ার সাথে তোমাকে সুখে থাকতে দেখলাম। দেখলাম তোমাদের মধ্যে ভালোবাসা এক ফোঁটাও কমতি নেই। অথচ আমার জীবনটা পুরো জাহান্নাম। সেই সময়ে আমি ভীষণ ঈর্ষান্বিত হতাম। সাথে রুহিও। এরই মাঝে রুহির সাথে নতুন নতুন ঝামেলা শুরু হয়। আমি বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভালো লাগতো না কিছুই। মনে হতো মনে হতো নিজেকে শেষ করে দেই। কিন্তু কয়েকদিন পর থেকে আমি উপলব্ধি করতে পারলাম আমি ভুল করেছি। তোমাদের মতোই একটা সংসার আমিও ডিজার্ভ করি। প্রতিশোধ পরায়ণ হয়ে আমি খাঁটি সোনা হারিয়েছি। এরপর আমি বাসায় আসা বন্ধ করে দিই। এমনও দিন গেছে আমি সারাদিন না খেয়ে না নিয়ে নদীর পাড়ে বসে ভেবেছি কি হচ্ছে আমার সাথে। কয়েকদিন লেগে গেল আমার এই প্রশ্নের উত্তর পেতে। শেষে উত্তর পেলাম, তোমরা সুখে আছো, এটা দেখেই আমার শান্তি। আমার নিজেকে পরিবর্তন করলে আমিও এমন পেতে পারবো। তারপর তোমার সাথে সেদিনের কথা হলো, আমার আরেকটা ভুল ধারণা সেদিন ভেঙে গেল। আমি ভাবতাম মা তোমাকে বেশি ভালোবাসে। তুমি যেসব অর্জন করো তা শুধুমাত্র মায়ের জন্য। অথচ তোমার কথা শুনে আমি বুঝতে পারলাম তুমি যা অর্জন করেছো তা একান্তই তোমার কষ্টের প্রতিফল। তুমি আসলেও এসব ডিজার্ভ করো। আমার এই অবস্থার জন্য নিতান্তই আমি দায়ী। সেদিনের ভুল ভাঙার পরে আমি আরও সচেতন হয়ে যাই। এর মধ্যে রুহি আর আমার সাথে কথাবার্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবুও আমি রুহিকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও শুধরানোর মতো মানুষ নয়। সকালে সিঁড়িতে রুহির আর হিয়ার পাশে আমিও দাঁড়িয়েছিলাম। আমি স্পষ্ট দেখেছি হিয়া যখন নিচে পা বাড়ালো রুহি ওকে ধাক্কা মারতেই নাই। ওই ও হাত বাড়ানোর সাথে সাথেই আমি হিয়াকে সরিয়ে নেই, যার দরুন রুহি পড়ে যায়। আর তারপর থেকে সবার জানা সবকিছু। রাজ ধপ করে বসে পড়ল মাটিতে। কয়েক জোড়া অবিশ্বাস্য চাহনি ওর ওপর। রুহিও মাথা নিচু করে বসে আছে। রুহির বাবা সব বাকি রুহির বাবা সহ বাকি সবাই স্তব্ধ হয়ে গেছে। হিয়ার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। হেলেনাও কাঁদছেন। তার মেয়েটাকে নিয়ে এত ষড়যন্ত্র। ওদিকে নাফির চোখ মুখ রক্তিম হয়ে গেছে রাগে। ও শান্ত অথচ ভয়ানক দৃষ্টিতে তাকালো রুহির দিকে। এরপর রাজের দিকে। নাফি একটা হিয়াকেও পর্যবেক্ষণ করে নিল। বুঝলাম না তো, হিয়ার পেছনেই কেন লেগেছো তোমরা? নাকি রাজ, তুমি আমার মেয়েকে ফাঁসাতে চাইছো? রাজ নম্র স্বরে রুহির মাকে বলল, হিয়ার পেছনে লাগার কারণ আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি হিয়ার ক্ষতি করার পেছনে বড় কোনো কারণ নেই। তখন হিয়া নির্দোষ ছিল। সাথে সাথে গর্জে উঠল রুহি। সামনের ফাঁকা দাঁত নিয়ে কসরত করে বলল, মিথ্যে কথা। হিয়ার পেছনে লাগার কারণ আছে। ও ছোটবেলা থেকেই আমার বাবার ভালোবাসায় ভাগ বসিয়েছে, যেটা আমার মোটেও ভালো লাগতো না। শুধু ও না, ছোট মাও কম যায় না। আমার তো মনে হয় আমার বাবার ছোট মা সন্তান হিয়া। আর রাজের সাথে কি সম্পর্ক? রাজ হিয়ার প্রাক্তন ছিল। প্রাক্তন। একটা নষ্ট চরিত্রহীনা মেয়ে, যে কিনা ফুসলিয়ে ফাসলিয়ে নিজের প্রাক্তনের ভাইকে বিয়ে করেছে। রাজ যা বলেছে সব সত্যি। ইস, কেন যে সেদিন ও কলঙ্কিত হলো না। ইস, কেন যে ও সকালে সিঁড়ি দিয়ে পড়ল না। আর হ্যাঁ, আমি এসবে একটুও অনুতপ্ত নেই, কেননা ওর মতো নষ্টা। রুহির কথা শেষ করার আগেই একটা শক্তপোক্ত হাত ওর গলা চেপে ধরল। হঠাৎ
এহেন কাণ্ডে হকচকালো সবাই। রুহির নিঃশ্বাস আটকে আসার উপক্রম, কিন্তু কেউ আটকালো না একবার। এমনকি রুহির বাবা মাও নয়। তারা বিশ্বাসই করতে পারছে না তাদের মেয়ে এরকম করেছে। এত কিছু ছিল গভীরে। এতদিন তারা বোকার স্বর্গে বাস করেছেন। বেশি ভেঙে পড়লেন রুহির বাবা। সেদিন ভেবেছিলেন তার মেয়ে ভুল করে কথাটা বলে ফেলেছে। অবশ্যই সেই এই কাজে অনুতপ্ত। কিন্তু আজ আজ পুনরায় রুহি ওই শব্দগুলো মুখ দিয়ে উচ্চারণ করলো। রুহির বাবা উঠে দাঁড়ালেন, এক পা করে সদর দরজা দিয়ে বাড়ির বাইরে চলে গেলেন। তাছাড়া এখনকার যুগে প্রেম ভালোবাসা কোনো জটিল ব্যাপার না। হিয়ার প্রেম থাকতেই পারে। তিনি যতদূর জানেন হিয়া নয়, নাফি বিয়ের প্রস্তাব দিয়েছিল। তার মানে নাফি সব জানতো। জেনে শুনেই বিয়ে করেছে। সবই তো ঠিক আছে। রুহি শেষে কিনা গর্ভবতী হিয়াকে সিঁড়ি দিয়ে ফেলে দিতে চেয়েছে। ছি! নাফি গর্জে উঠল সে সময়। রুহিকে হুইল চেয়ার থেকে টেনে তুলল। একের পর এক চর বসাতে লাগলো ওর গালে। মেয়ের প্রতি অভিমান থাকলেও রুহির মা বসে থাকতে পারলেন না। দৌড়ে গিয়ে রুহিকে আগলে নিলেন। ওদিক থেকে নাসিমাও এলেন নাফির কাছে। নাফিকে বললেন, বাবা, ও একটা মেয়ে। আমি তো তোকে নারীর গায়ে হাত তোলা শেখাইনি। তাহলে তোর আর ওদের মধ্যে পার্থক্য কি থাকলো? নাফি ভয়ানক রেগেছে। ওর রাগ সম্পর্কে কমবেশি সবার ধারণা ছিল। নাসিমা কথাগুলো বললেন ঠান্ডা কণ্ঠে। তিনি নাফি যেন তেলে বেগুনে না জ্বলে উঠল এসে। কাছের টি টেবিলটার উপরে সজোরে লাথি মেরে বলল, কখনো দেখেছো এরকম? কেন করছি জানো না? বুঝতে পারছো না? আমার হিয়াকেও গালি দিয়েছে। আমার মা সমতুল্য শাশুড়িকেও ছোট করেছে। ওকে ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দিতে বলছো? ও আমার সন্তানকে পর্যন্ত ছাড়েনি। আমি কিভাবে ছাড়বো ওকে? নাফি আবার তেড়ে গেল রুহির দিকে। তবে বাধা দিলেন নাসিমা। তিনি কান্না বিজড়িত গলায় বললেন, দোহাই লাগে বাপ আমার, মেয়েটা অসুস্থ, মরে যাবে ও। নাফির রাগ কিছুতেই কমছে না। ও নাসিমাকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। হাতের কাছে যা ছিল সব ভেঙে ফেলল ও। একবার হিয়ার দিকে চোখ বুলিয়ে নিল। হিয়া হেলেনার বুকের উপর কাঁদছে। নাফি আবার তেড়ে যেতে লাগলো রুহির দিকে। ঠিক তখনই নাসিমা বললেন, ও তো পরের মেয়ে, ওকে শাসন পরে করবি। আগে আমাদের জানোয়ারকে সামলা। ওকে ফিডার খাই? একজন বলল আর রেপ করতে চাইলো। ছি! আমার লজ্জা লাগছে। ওর মতো একটা সন্তান আমি 10 মাস আমার গর্ভে টেনেছি। সন্তান তো মানুষ করতে পারেনি, শুধু শুধু পেটটাকেই পচিয়েছি। মানুষ। মায়ের কথা শুনে নাফি রাজের দিকে ঘুরল। এগিয়ে গেল রাজের দিকে। এলো পাথারে লাথি মারতে লাগলো রাজকে। রাজ যদিও এসবের জন্য প্রস্তুত ছিল। রাজ একটা টু শব্দও করলো না। মুখ বুজে নাফির মার খেতে লাগলো। এটাই যে ওর শাস্তি। এটা ওর প্রাপ্য ছিল। এটুকু মার না খেলে যে রাজ নিজেকে ক্ষমা করতে পারবে না। নাক থেকে নাক ফেটে রক্ত ঝরতে লাগলো ওর। যদিও নাফি সে সব কিছুই দেখলো না। ওর মনে শুধু একটা কথাই ঘুরতে লাগলো, রাজ ওর হিয়াকে নিয়ে নোংরা ষড়যন্ত্র করেছে। নাফি রাজকে মারতে লাগলো আর আওড়াতে লাগলো, তুই একটা ক্রিমিনাল। আমার হিয়াকে তুই কষ্ট দিতে চেয়েছিস। নাফির রাগ কিছুতেই কমছে না, আর না তো নাসিমার রাগ। তার সন্তান এমন করেছে। কিন্তু খানিকক্ষণ পরে হিয়া মুখ তুলে তাকালো। রাজের অবস্থা দেখে ঘাবড়ে গেল ও। রাজ তখন মেঝেতে লুটিয়ে পড়েছে। নাফি তো তবুও ওকে মারতে উদ্যত হলো। ঠিক সেই সময় হিয়া সামনে এসে দাঁড়ালো নাফির। নাফির হাত ধরে কেঁদে কেঁদে বলল, মারবেন না আর, ও তো মরে যাবে। আর মারবেন না প্লিজ। নাফি কিছু বলার আগে নাজমা শক্ত কণ্ঠে বললেন, মরুক, অমন সন্তান আমার দরকার নেই। আজ থেকে জানবো আমার একটাই সন্তান। আমার ছোট ছেলে মরে গেছে। ও তো ভুল স্বীকার করেছে আম্মু। যে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করা উচিত। নাফি চল শক্ত করে রাজের দিকে তাকিয়ে রইল। হিয়া তখন নাফির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। নাফির থেকে খাটো হওয়ার তাকে একটু কষ্ট করে 2 পা উঁচু হয়ে এ কাজ করতে হলো। নাফি হিয়ার দিকে তাকালো। হিয়া বলল, ওকে ক্ষমা করে দিন। আজও না থাকলে তাহলে কি হতো ভাবতে পারছেন? হয়তো আমি বা আমাদের সন্তান কেউই বেঁচে থাকতাম না। নাফি থেমে গেল হিয়ার মুখের দিকে চেয়ে। রাজকে আর আঘাত করলো না। তবে ওর রাগ পুরোপুরি কমেনি। ও আবার বজ্র দৃষ্টিতে তাকালো রুহির মায়ের দিকে, যে কিনা রুহিকে ধরে এখনো দাঁড়িয়ে আছেন। রুহির হাতে পায়ে ব্যান্ডেজ, ও দাঁড়াতে পারছে না। আর নাফির মারের কারণে আরো ক্লান্ত হয়ে পড়েছে সে।
কিন্তু মুখে ফুটে আর একটা কথাও বলার সাহস পেল না সে। নাফি ওদের দিকে তাকিয়ে নাসিমার উদ্দেশ্যে বলল, আমার চোখের সামনে থেকে সরতে বলো আম্মু। আর 1 সেকেন্ড রুহি এখানে থাকলে বেঁচে ফিরতে পারবে না। রুহির মা কাঁদতে কাঁদতে রুহিকে হুইল চেয়ারে বসালো ফের। এরপর হিয়া আর হেলেনার দিকে ফিরে দীর্ঘশ্বাস ছাড়ল। অতবার বেরিয়ে গেল দরজা দিয়ে। নাফি তখনও ফুঁসছে রাগে। ওদের ড্রয়িং রুম আর সেই আগের মতো গোছালো নেই। তা একটা বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাগ্যিস বাড়ির মেহমানগুলো চলে গিয়েছিল, না হয় আজ যে কি হতো। রাজ বিদেশে গেছে আজ 3 দিন হয়েছে। রুহি রয়েছে রুহির বাড়িতে। সকাল তখন 7টা। রুহি শুয়ে আছে নিজের বিছানায়। গত কয়েক রাত থেকে সে এভাবেই শুয়ে আছে। না কেউ ওর সাথে কথা বলে আর না কেউ তো ওর কাছে যায়। শুধু রুহির মা এসে 3 বেলা খাবার দিয়ে যায় আর ওষুধপত্রটা দিয়ে যায়। রুহির দিন কাটছে এভাবেই। এভাবে একাকিনী থাকা যায়। একাকিত্ব কি ভয়ঙ্কর। এই যে সারা রাত ধরে তার চোখে ঘুম নেই, টানা 4টা রাত সে ঘুমায় না। নিজের শ্বাসের শব্দেই রাতে জেগে থাকে রুহি। সেটাই এখন ওর একমাত্র সঙ্গী। ওর চিৎকার শুনে ওর কানেই ফিরে আসেও যেন দেয়ালগুলো বধির। বুকের মধ্যে মাঝে মধ্যে ব্যথা অনুভব করে সে। কিসের ব্যথা তা জানে না রুহি। মাঝে মাঝে চুপচাপ কাঁদে। কাঁদতে কাঁদতে হঠাৎ থেমে যায়, কারণ কেউ শুনলে লজ্জা লাগবে তার। অথচ কেউ শোনেই না। সারাক্ষণ মুখ বুজে থাকে যা মুখ বুজে থাকা যায়। সারাক্ষণ মুখ বুজে থাকা যায়, অথচ রুহির কথা বলার কেউ নেই। তবে যেন সে একা নয়, যে সে বন্দি নিজের ঘরেই, নিজের মাথার ভেতরেই। রুহি নিজেও বাইরে যায় না। ওর ভয় হয়, মনে হয় বাইরেও কেউ নেই। শুধু আরেক একাকিত্ব দাঁড়িয়ে আছে বাইরে। শুধুই নীরবতা আর নীরবতা। রুহি ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল। পাশে থাকা হুইল চেয়ারে বসল সে। এখন মোটামুটি মুখটা স্বাভাবিক হয়েছে, তবুও ফলা ফলা আছে। রুহি এই কয়েকদিন আয়না দেখেনি। আজ এই 7 সকালে রুহির আয়না দেখতে ইচ্ছে হলো। নিজেকে দেখতে খুব ইচ্ছে হলো তার। রুহি ধীরে ধীরে আয়নার সামনে গেল। চোখ তুলে তাকাতেই বুকের ভেতরে কি যেন হলো তার। চোখ মুখ পাল্টে গেল তখনই। কি হলো তার? ঘৃণা, লজ্জা নাকি অনুশোচনা? না, কোনোটাই না। রুহির রাগ হলো, ভীষণ রাগ। হিয়ার কাছে হেরে যাওয়ার ক্ষোভ হলো তার। রুহি নিজের গালে নিজেই 2টা চড় মারল। এসব একাকিত্ব, এসব অবহেলা সব সহ্য করে নিত সে। সব সব যদি হিয়াকে একটু হারাতে পারত, ওকে যদি নিঃস্ব করতে পারত, চলবে। গল্পটি অলমোস্ট শেষের দিকে, সবাই হয়তো বুঝতে পারছেন। তো গল্পটির কেমন লাগছে সবার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আমি জানি এই কথাটা বলার কোনো মানে নেই, কারণ যারা এই গল্পটা পড়তেন অনেকেই আছেন গল্পটা শেষ হলে আবার আনসাবস্ক্রাইব করবেন, বা এই পর্বটা পড়ার সাথে সাথেই অনেকে আনসাবস্ক্রাইব করবেন, আমি দেখতে পারবো। তো আমার কিছুই বলার নাই, আমি কিছু বলবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ গল্প শোনার জন্য, বলবো না, আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ফর এভরিথিং।